নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকের এই ভিডিওটা অনেক দিন পরে নিয়ে আসছি। সেটা হচ্ছে ডেমোক্রেসির উপর আরেকটু গভীরে গিয়ে আলোচনা করার জন্য, এবং এই টপিকটাকে কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড করে পড়লে কীভাবে সাধারণ বিষয় থেকে আরেকটু গভীরে গিয়ে আমরা জানবো কোন কোন ইনফরমেশনগুলি আমাদের সঙ্গে রাখলে পরে ভালো হবে, তা নিয়ে আমি এই ভিডিওটাতে আলোচনা করছি। তবে মূলত আমি ডেমোক্রেসির যে ক্লাসিক্যাল যে ধারণা, সেটাই থাকবে এই ভিডিওর মুখ্য বিষয়। তো সাধারণ যে বিষয়গুলি আপনারা সবাই অবগত আছেন যে ডেমোস এবং ক্র্যাটোস বা ক্র্যাটিন থেকে এসেছে, কিংবা আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা, বা প্রাপ্তবয়স্ক ভোটারদের ভোটাধিকার, বিভিন্ন রাজনৈতিক দলের যে ভোটে অংশগ্রহণ, তো এই সমস্ত বিষয়গুলি ডেমোক্রেসির সঙ্গে যুক্ত আছে। তা আমি এই বিষয়গুলির উপর আলোচনা না করে আমি চলে যাচ্ছি আরেকটু অন্যদিকে, যেই ইনফরমেশনগুলি রাখলে পরে আপনাদের অনেকটাই কাজে লাগবে। তাই ভিডিওটা দেখার পাশাপাশি আমি এই ওয়ালে যা যা দিচ্ছি ইনফরমেশনগুলি, এইগুলিও লিখে রাখুন এবং কনসেপ্টগুলিও লিখে রাখুন, তাতে আপনাদের কাজে লাগবে। তো চলুন শুরু করছি। যে ডেমোক্রেসি শব্দটি প্রথম যে ব্যবহার করেছেন তিনি হচ্ছেন হেরোডোটাস। তো হেরোডোটাস তার যে 5th সেঞ্চুরি বিসিতে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে তিনি ডেমোক্রেসি শব্দটিকে ব্যবহার করেন। আচ্ছা, এবার অ্যানসিয়েন্ট গ্রিস, ডেমোক্রেসির ক্লাসিক্যাল ধারণা আলোচনা করতে গেলে আমাদের যে অ্যানসিয়েন্ট গ্রিস বা প্রাচীন গ্রিসের যে রাজনৈতিক পরিস্থিতি সে সম্পর্কে আলোচনা করা প্রয়োজন। প্রাচীন গ্রিসে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, অর্থাৎ আজকে যে পলিটিক্যাল বা পলিটিক্স কথাটি এসেছে সেই শব্দটার উৎপত্তিও কিন্তু সেই সিটি স্টেট থেকে, অর্থাৎ পলিস থেকে এসেছে। এই পলিস অ্যানসিয়েন্ট গ্রিসে সিটি স্টেটকে বোঝাতো। সিটি স্টেট বলতে সেই সমস্ত অঞ্চলগুলি যেগুলি আয়তনে এবং আকারে অনেকটাই ছোট ছিল, ঠিক আছে, এবং সেগুলি বিভিন্ন পাহাড় নদী দ্বারা একটি সিটি স্টেট থেকে অন্য একটি সিটি স্টেট পৃথক ছিল। তো ওই সমস্ত সিটি স্টেটগুলিতে আসলে তৎকালীন সময়ে কিন্তু ডেমোক্রেসি বা গণতন্ত্র ছিল না। ওই সময় রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক অধিকার বা রাজনৈতিক ক্ষমতা সবাই ভোগ করতো না। কারা ভোগ করতেন? যারাই ভোগ করতেন তারা ছিলেন ফ্রিম্যান, অর্থাৎ শাসকদের বলা হতো ফ্রিম্যান, এবং অন্যান্য যারা তারা ছিলেন স্লেভ বা দাস, এবং ওমেন বা মহিলারা বা নারীরা কোনো রকমের গণতান্ত্রিক অধিকার বা রাজনৈতিক অধিকার কিন্তু ভোগ করতো না। তাহলে প্রাচীন গ্রিসের যে রাজনৈতিক পরিকাঠামোর মধ্যে আমরা যে ডেমোগ্রাফিটা দেখেছি যে শুধুমাত্র ফ্রিম্যান বা শাসকরা রাজনৈতিক ক্ষমতা ভোগ করতো। আচ্ছা, এবার আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে ডেমোগজ শব্দ যদি পরীক্ষাতে আসে তাহলে আমরা কনসেপ্টটা এইভাবে বুঝবো যে ডেমোগজ কথার অর্থ বা ধারণাটা হচ্ছে যে পলিটিক্যাল লিডার বা শাসকরা যখন তারা নিজেদের স্বার্থে জনগণের আবেগকে কাজে লাগিয়ে, অর্থাৎ জনগণের ভাবাবেগকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল করেন বা শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে চেষ্টা করেন, তখন তাকে আমরা বলি ডেমোগজ। অর্থাৎ এখানে প্রকৃত বাস্তব সত্যকে যুক্তিনিষ্ঠভাবে ব্যাখ্যা করার যে বিষয়টা বা পরিবেশটা, সেটা জনগণ বা জনমতের কাছে থাকে না, কারণ তাদেরকে ডাইভার্ট করা হয়, ঠিক আছে। আধুনিককালের রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আমাদের দেশ হোক কিংবা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তা কিন্তু লক্ষ্য করা যায় যে আমাদের যে প্রচার কার্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু আমরা মনে রাখবো যে ডেমোগজ যখন আলোচনা করব। আচ্ছা, ক্লাসিক্যাল নোশন অর্থাৎ গণতন্ত্রের যে সনাতনী ধারণা, সেখানে আমরা প্রাচীন গ্রিসের 2জন রাষ্ট্রচিন্তাবিদের আলোচনা কিন্তু না করলে নাই হয়। তার মধ্যে একজন হচ্ছে প্লেটো, আরেকজন হচ্ছে অ্যারিস্টটল। প্লেটোকে বলা হয় ফাদার অফ পলিটিক্যাল ফিলোসফি। ফাদার অফ পলিটিক্যাল ফিলোসফি হিসাবে রাষ্ট্র দার্শনিক হিসেবে সেই প্লেটো ছিলেন সক্রেটিসের শিষ্য। আর সক্রেটিস ফিলোসফি অর্থাৎ গ্রেট ফিলোসফারদের মধ্যে একজন। আমরা যদি তালিকাবদ্ধ করি যে গ্রেট ফিলোসফার এখন পর্যন্ত যারা এসেছেন, তাহলে প্রথম সারিতেই কিন্তু সক্রেটিসের নামটা চলে আসে। সেই সক্রেটিসের শিষ্য ছিলেন আমাদের প্লেটো। আচ্ছা, প্লেটোও কিন্তু গণতন্ত্রকে সমর্থন করেননি। তার মতে বেশিরভাগ জনগণই যেহেতু সুশিক্ষায় শিক্ষিত নন, তাই তারা শাসক নির্বাচনের ক্ষেত্রে সৎ এবং জ্ঞানী ও আদর্শ শাসককে নির্বাচন করতে পারবেন না। তাই গণতন্ত্র একটা আদর্শ
সরকারের রূপ হতে পারবে না। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমরা এখানে গণতন্ত্র শুধুমাত্র কনসেপ্ট হিসেবে পড়ব বা তত্ত্ব হিসেবে পড়ব তা নয়, গণতন্ত্রকে আমরা সরকারের একটা রূপ হিসেবে পড়ছি। সরকারের রূপ অর্থাৎ ফর্ম অফ গভর্নমেন্ট। ফর্ম অফ গভর্নমেন্ট বলতে আজকে যেমন বিভিন্ন দেশের গণতন্ত্র, তো এই বিভিন্ন সময়ে ইতিহাসের বিভিন্ন সময়ে কিন্তু আমরা দেখছি যে গণতন্ত্র ছাড়াও সেখানে ছিল রাজতন্ত্র বা মিলিটারি ফর্ম অফ গভর্নমেন্ট। আবার বিভিন্ন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি বা কমিউনিস্ট রাষ্ট্রগুলিতে একটা পার্টি অর্থাৎ ওয়ান পার্টির লিডারশিপের নেতৃত্বেও কিন্তু সরকার পরিচালিত হয়। ঠিক আছে, স্বৈরাচারী শাসক, রাজতন্ত্র, একটি পার্টির দ্বারা পরিচালিত সরকার। তো এরকম বিভিন্ন বিষয়গুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে গণতন্ত্র হচ্ছে এক ধরনের সরকারের রূপ। তো প্লেটো দেখলাম আমরা যে প্লেটো কোনো ধরনের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন করেনি। আরেকজন আছেন যিনি প্লেটোর শিষ্য, এরিস্টটলকে বলা হয় ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। তো এই বিষয়টি আমরা ক্লিয়ার করবো কেন ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স বলা হয় এরিস্টটলকে। তিনি আসলে গণতন্ত্রকে সমর্থন করেননি, গণতন্ত্রকে তিনি সরকারের একটা বিকৃত রূপ হিসেবে চিহ্নিত করেছেন। অন্যান্য ইনফরমেশন যেগুলি আমি এখানে আলোচনা করছি না সেগুলি কিন্তু এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, তো তার মতে গণতন্ত্র হচ্ছে সরকারের বিকৃত রূপ, এবং তিনি একটা সরকারের শ্রেণীবিভাগ করেছেন। সরকারের শ্রেণীবিভাগ করে একটা বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট কী হতে পারে কোনো এক দেশের রাজনৈতিক ব্যবস্থায় তিনি আলোচনা করেছেন। তো সেই বিষয়ে আমরা আলোচনা করছি যে কোনো এক রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে শাসকের সংখ্যা এবং শাসনের প্রকৃতি অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি, এই বিষয়টা তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন যদি কোনো পরিস্থিতিতে কোনো এক রাজনৈতিক ব্যবস্থায় একজন শাসক শাসন করেন এবং জনগণের স্বার্থে তিনি সম্পূর্ণ শাসন কার্য পরিচালনা করেন, তাহলে তাকে বলা হয় মোনার্কি অর্থাৎ রাজতন্ত্র। অর্থাৎ রাজা বা শাসক যদি জনগণের স্বার্থে কাজ করে তাহলে সেটা হচ্ছে সরকারের একটা ভালো রূপ। কিন্তু দীর্ঘকাল শাসনের ফলে সেই রাজা কিংবা তার পরবর্তী অনুগামী বা অনুসারীরা যখন কি হয় পারভার্টেড অর্থাৎ বিকৃত হয়ে যায় বা নিজেদের স্বার্থে কাজ করতে থাকে, জনগণের স্বার্থ তখন তাদের মাথায় থাকে না, তখন সেটা পরিবর্তিত হয়ে যায়। সেখানে রাজতন্ত্রের পরিবর্তে আমরা দেখতে পাই যে স্বৈরতন্ত্র বা টিরান গভর্নমেন্ট। এইভাবে টিরান গভর্নমেন্টে জনগণ শোষিত এবং নির্যাতিত হয় এবং দীর্ঘদিন এই অবস্থা চলার পরে জনগণ বিদ্রোহ বা বিপ্লব ঘোষণা করে সেই অবস্থার পরিবর্তন ঘটায়। সেই অবস্থার পরিবর্তন ঘটায় বলতে এখন একজনের যে শাসন ছিল সেটা পরিবর্তিত হয়ে কয়েকজনের হাতে চলে আসে, অর্থাৎ রুল অফ ফিউ। এবং এই ব্যবস্থাকে আমরা বলি এরিস্টোক্রেসি বলতে সরকারের সেই রূপ যেখানে কয়েকজন মিলে শাসন কার্য পরিচালনা করছেন এবং জনগণের সাথে কিছুদিন ভালোভাবে রাজনৈতিক কার্যাবলী পরিচালনা করেন। আবার সেই ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকলে সেখানেও কিন্তু সেই আবার বিকৃত রূপটা চলে আসে, অর্থাৎ তারাও বিভিন্ন ধরনের শোষণ কিংবা দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তখন সেই এরিস্টোক্রেসির পরিবর্তে চলে আসে অলিগার্কি, অর্থাৎ অলিগার্কিও সেখানেও কিছু লোকের শাসন, সংখ্যাটা ঠিক আছে কিছু লোক, কিন্তু তারা অর্থাৎ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন, অর্থাৎ বিকৃত রূপ। তো এইভাবেই আবার জনগণ বিদ্রোহ করে কিংবা সেই ব্যবস্থার পরিবর্তন ঘটায়। সেই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে আমরা চলে আসি পলিটিতে। এটা হচ্ছে পলিটি যেখানে রুল অফ ম্যানি অর্থাৎ অনেকজনের শাসন বা সবার শাসন। তো পলিটিতেও সেই একইভাবে প্রথম দিকে সবাই খুব ভালোভাবে শাসনকার্য পরিচালনা করেন এবং দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে দেখা যায় যে সেই পলিটিও একটা সময়ে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং তার পরিবর্তে দেখা দেয় ডেমোক্রেসি। অর্থাৎ ডেমোক্রেসিকে এরিস্টটল সরকারের পারভার্টেড ফর্ম বা বিকৃত রূপ হিসেবে বর্ণনা করেছে। তাহলে এই যে সরকারের একটা শ্রেণীবিভাগ এইভাবে যে চক্রাকারে আবর্তিত হয়, যে সরকারের শ্রেণীবিভাগটা দিয়েছেন, এর জন্য কিন্তু আমরা আমাদের এরিস্টটলকে ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স বলি। আচ্ছা, তিনি এবার একটা সলিউশন দিয়েছেন যে কী ধরনের সরকার সবচেয়ে ভালো হতে পারে। তো এক্ষেত্রে তিনি কোনো একটি সরকারি রূপকে এখানে বেস্ট বলে গণ্য করেনি। তার মতে দুইটা ফর্ম, একটা হচ্ছে আমাদের অ্যারিস্টোক্রেসি আর একটা হচ্ছে ডেমোক্রেসি। এই দুই ধরনের রূপ যদি একসঙ্গে মিলে অর্থাৎ কম্বিনেশনটা মিলে যদি সরকার পরিচালিত হয় তাহলে সেটা হবে বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট। রাজনৈতিক ক্ষেত্রে তিনি এটাকে গোল্ডেন মিন বলেও আলোচনা করেছেন, যদিও নৈতিক শাস্ত্রের ক্ষেত্রে গোল্ডেন মিন এরিস্টটলের ধারণা অন্যরকম।
কিন্তু এখানে তিনি অ্যারিস্টোক্রেসি এবং ডেমোক্রেসির যে মিলিত রূপটাকে গোল্ডেন মিন বলে চিহ্নিত করেছেন। তো গোল্ডেন মিন কার ধারণা এটাও আসতে পারে, এবং গোল্ডেন মিন বা বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট বলতে তিনি কোন দুই ধরনের কম্বিনেশনকে বোঝাচ্ছেন, অ্যারিস্টোক্রেসি এবং ডেমোক্রেসি, এটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। তো আজকের ভিডিওতে আরও অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, যেমন প্লেটো অ্যারিস্টটলের ধারণার পরবর্তীকালে মধ্যযুগের যে রাষ্ট্রচিন্তাবিদরা কিংবা আধুনিককালের যে রাষ্ট্রচিন্তাবিদরা, হ্যাঁ, যারা পলিটিক্যাল থিঙ্কাররা থিওরিটিক্যাল আলোচনা করেছেন, তাদের বিভিন্ন রচনাবলী এগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এগুলি নোট ডাউন করবেন। এবং পরবর্তী পার্ট 2 ডেমোক্রেসির উপর আরও অনেকগুলি তথ্য আমরা নিয়ে আসব, যেখানে আমরা ডেমোক্রেসির উপর কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড যে তথ্যগুলি আমাদের পরীক্ষার হলে নিয়ে যেতে হবে, সেগুলি আমি আপনাদের কাছে তুলে ধরব। সবাইকে ধন্যবাদ, সবাই পাশে থাকবেন।